নমস্কার। দেখতে দেখতে ১ মাস হয়ে গেল পেহেলগাঁওয়ের যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল। ২৬ জন পর্যটককে তাদের ধর্ম পরিচয় জেনে খুন করেছিল পাকিস্তানি জঙ্গিরা। তারপর প্রচুর জল গড়িয়েছে, অপারেশন সিঁদুর হয়েছে, পাকিস্তানে প্রত্যাঘাত করা হয়েছে, ৯টা টেরোরিস্ট ক্যাম্প গুড়িয়ে দেওয়া হয়েছে, ১১টা পাকিস্তানের এয়ার বেস ধ্বংস করে দেওয়া হয়েছে। নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা এখনো চলেছি। এখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলেছেন অপারেশন সিঙ্গুর স্থগিত রাখা হয়েছে, অর্থাৎ একেবারে কোনো বন্ধ হয়নি। সংঘর্ষ বিরতি নিয়ে ভারত বা পাকিস্তানের মধ্যে কোনো এগ্রিমেন্টও হয়নি। পাকিস্তান যদি আবার উস্কানি দেয়, আবার জঙ্গি নাশকতায় মদদ দেয়, তাহলে পাকিস্তানকে এরপরে আরো বেশি হারে প্রত্যাঘাতের সম্মুখীন হতে হবে। আজকে এই ১ মাসে চলুন আমরা একবার ফিরে দেখি যে ১ মাসে আমরা কি কি পেলাম, এখনো আমাদের কি কি পাওয়া বাকি। প্রথমেই ২২শে এপ্রিল যে পাকিস্তানি জঙ্গিরা স্বাভাবিকভাবেই কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের মদতে এই হত্যালীলা চালিয়েছিল, তাদের কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। এই ৪ জন জঙ্গির যে স্কেচ, সেটাও এনআইএর তরফে প্রকাশিত হয়েছে, কিন্তু তাদের এখনো কিন্তু সেনাবাহিনী ধরতে পারেনি, বা এরকমও বলা হয়নি সেনাবাহিনীর তরফে যে পেহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে জড়িতদের নিকেশ করা হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে যাদের পাঠানো হয়েছিল বা পাঠানো হয়েছে তারা যথেষ্ট ট্রেন্ড। তাদের আগে যেটা খবর পাওয়া গিয়েছিল, যাদের পাক অকুপাইড কাশ্মীরে যাদের আইএসআই, পাক সেনা, লস্কর এরা মিলে এদের ট্রেনিং দিয়েছে এবং সেখানে পাকিস্তানি সেনা সরাসরি জড়িত। এবং এই জঙ্গিরা খোঁজে তো চিরুনি তল্লাশি চলছে, তা সত্ত্বেও এদের যখন পাওয়া যাচ্ছে না, তার মানে ধরে নিতে হবে এদের কাছে অনেক বেশি রসদ ছিল, যাতে এরা জানতো যে এই হত্যা লীলা চালিয়ে যাওয়ার পর তাদের ওপর কিন্তু নজরদারি পারবে। তার মানে সেটা তারা তৈরি হয়ে এসেছিল। হয়তো গ্রামে আছে, কিন্তু গ্রাম থেকে খাবারের সন্ধানে বা বেরোলেই খবর আসছে, এখনো পর্যন্ত কিন্তু সেই খবর আসছে না। তার মানে তাদের লজিস্টিক সাপোর্ট সেটা তারা এখনো পাচ্ছে। এটা হচ্ছে ১ নম্বর। দ্বিতীয় হচ্ছে, এই হত্যাকাণ্ডের পর আমরা দেখলাম যে কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা তারা পথে নামছেন। তারা বারবার করে বলছেন যে তারা চান না, কারণ তাতে ক্ষতি হবে কিন্তু কাশ্মীরের। আমরা কাশ্মীরে দেখছি যে প্রতি বছর পর্যটকের সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে, এবং এই যে হত্যালীলা সেটা আলটিমেট ক্ষতি করবে কিন্তু কাশ্মীরের পর্যটন শিল্পে, যার উপর কাশ্মীরি মানুষজন নির্ভরশীল থাকেন বিভিন্নভাবে, হোটেল থেকে শিকারা, সেই জায়গাটাতে কিন্তু অলরেডি আঘাত করেছে। তাই আমরা পেহেলগাঁওয়ের ঘটনার পর বারবার করে দেখেছি যে ওখানকার মানুষেরা রাস্তায় নামছে, প্রতিবাদ করছে, ভারত মাতা কি জয় বলছে, এমনকি পাকিস্তান মুর্দাবাদ বলছে। আগামী দিনে যদি এই লোকাল স্তরে প্রতিবাদ অব্যাহত থাকে, তাহলে কিন্তু জঙ্গিরা অন্তত লোকাল সাপোর্টটা পাবে না। আবার তৃতীয় আসুন, এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ওখানে এই জঙ্গিদের একটা এই পাকিস্তানি জঙ্গি ছাড়াও যে সমস্ত জঙ্গিদের তালিকা সেনাবাহিনীর কাছে ছিল বা পুলিশের কাছে ছিল, তাদের বাড়িগুলোকে কিন্তু একদম উড়িয়ে দেওয়া হয়েছে, মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পরেও কিন্তু আর কি কাশ্মীরের যুবারা কিন্তু সেরকম কোনো প্রতিবাদের রাস্তায় যায়নি। আপনাদের মনে থাকতে পারে একটা বুরহান ওয়ানি পাকিস্তানি জঙ্গির যখন মৃত্যু হয়েছিল এবং তার যখন শেষকৃত্য অনুষ্ঠান হয়, হাজারে হাজারে আর কি ভিড় সেখানে উপচে পড়েছিল, এবং পাকিস্তানের কাশ্মীরের যুবকরা সেখানে কিন্তু ওয়ানির হয়ে গলা
মিলিয়েছিলেন, তারা সেই সময় ভারত বিরোধিতাটাকে একটা এই পাকিস্তান এই কাশ্মীরের যুবকরা ভারতের বিরোধিতা করার মধ্যে কিন্তু একটা তাদের সেই মগজ ধোলাই বলতে পারেন, তাদের সেই ট্রেনিং বলতে পারেন, তাদের অনেক বেশি নিয়োগ করা হতো বা তাদের অনেক বেশি মস্তিষ্ক ধোলাই করে সুবিধা পাওয়া যেত। কিন্তু এবার দেখুন, এখন এতগুলো জঙ্গিদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, সেখানে তাদের মারা পর্যন্ত ছেলেদের বলছে তোরা এসে এখানে সারেন্ডার কর, কেন করছিস না। পেহেলগাঁওয়ের ঘটনার পর একাধিক জঙ্গিকে মেরেছে সেনাবাহিনী। আমরা যখন আজকেও কথা বলছি তখনও কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, এই জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছে। এর পরের পোর্শন আসুন, অপারেশন সিঁদুর। এটার নাম দিয়েছেন নরেন্দ্র মোদী। এবং এই যে ২৬ জনের সিঁদুর মুছে দিয়েছে জঙ্গিরা, তারই প্রত্যাঘাত করেছে ভারত। এই প্রথমবার পাকিস্তানের ভেতরে ১০০ কিলোমিটার ভেতরে গিয়ে পাঞ্জাব প্রভিন্সে পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের আস্তানা। সেটা লস্কর এর সদর দপ্তর, তাদের নেতা, তাদের ১৪ জন নেতার আত্মীয় স্বজন মারা গেছেন। এর আগে কিন্তু কোনোদিন পাকিস্তানের ভেতরে ঢুকে ভারত কোনো অপারেশন চালায়নি। শুধু যে জঙ্গি শিবির ধ্বংস করেছে তাই নয়, একই সঙ্গে ভারত কিন্তু তাদের বলেছিলাম যে এয়ারবেস, পাকিস্তানের এন্টায়ার যে বর্গ যেটাকে ছেদ করে ভারতের ক্ষেপণাস্ত্র এবং ভারতের নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্রহ্মাস্ত্র, সেটা গিয়ে কিন্তু পিন পয়েন্টে হিট করেছে, একেবারে তছনছ করে দেওয়া হচ্ছে এয়ারবেসগুলো। এন্টায়ার বলা যেতে পারে পাকিস্তানটাই এখন ভারতের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে আছেন। সেটা নৌবাহিনীর তরফে বলা হয়েছে যে করাচি বন্দর তাদের আওতায় আছে। একইভাবে সেনারাও বলে রেখেছে যদি পাকিস্তান ১৯-২০ কিছু করে তারা তার উচিত জবাব এবার পাবে। শুধু যে সামরিক অভিযান হয়েছে তাই তো নয়, তার সাথে বাণিজ্যিক স্ট্রাইকও চলেছে। পাকিস্তানের সঙ্গে সব ধরনের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের এমনকি ভারতের মাটি ব্যবহার করে পাকিস্তান অন্য দেশে ব্যবসা করতে পারবে না, সেই কাজ করা হচ্ছে। শুধুমাত্র যে সামরিক যুদ্ধ নয়, ভারত জলযুদ্ধ সর্বতভাবে শুরু করেছে। যেটা ইন্দাস ট্রিটি, সেটা ভারত একতরফাভাবে বাতিল করে দিয়েছে। অর্থাৎ এখান থেকে কোনো জল পাকিস্তান আর পাবে না। তাতে যেটা হবে, পাকিস্তান অলরেডি কাকুতি মিনতি শুরু করে দিয়েছে যে যাতে জল ছেড়ে দেওয়া হোক। তারা ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইছে, কিন্তু নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিয়েছেন যে টেরার ট্রেড একসাথে হতে পারে না, পানি আর খুন একসাথে বইতে পারে না। পাকিস্তানকে ঠিক করতে হবে যে তারা কি জঙ্গিদের ইউনিভার্সিটি চালাবেন, যদি চালান তো তারা সেভাবেই চালান, না হলে এন্টায়ার জঙ্গিদের যদি ভারতের হাতে তুলে দেয়, আমার মনে হয় যে সমস্ত প্রথম সারির জঙ্গি পাকিস্তানে ঘাঁটি গেড়ে আছে, তাহলে হয়তো পাকিস্তান কিছুটা হলেও ভারতের সঙ্গে আর কি তাদের যে সদর্থক মনোভাব আছে সেই সদর্থক মনোভাবের পরিচয় দিতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা সেরকম কিন্তু পাকিস্তানের তরফে দেখা যায়নি। কিন্তু এই ১ মাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ভারত নিজেদের শক্তি দেখিয়ে দিয়েছে। আজকে ভারতের সামরিক শক্তি, যে ভারত কতটা শক্তিশালী ভারত, সেটা কিন্তু আজকে বিশ্বের দরবারে ভারত প্রমাণ করে দিয়েছে। এবার শুধুমাত্র যে এখানে শেষ তাই তো নয়, এরপরে ৩০টার বেশি দেশে ভারতের প্রতিনিধি দল রওনা হয়েছে এবং সেই প্রতিনিধি দলে সমস্ত ছোট থেকে বড় যারা সংসদে আছেন তাদের পার্টিসিপেট করেছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেটা বার্তা দিয়েছে যে এই ইস্যুতে ভারত একজোট। কোনো সবাই যখন দেশ সামনে আসে তখন কিন্তু কেউ অন্যরকম কিছু কল্পনা করে না বা ভাবে না। হ্যাঁ, দেশের মাটিতে হয়তো রাজনীতি আছে,
সেটা থাকবেই, কিন্তু জাতীয় নিরাপত্তা হলে আমরা যখন বিদেশের মাটিতে যাই তখন সবাই এক সুরেই কথা বলি। এই মুহূর্তে মোট 7টা টিম হয়েছে, 2টো টিম রওনা দিয়ে দিয়েছে এবং বাদবাকি 5টা টিমও রওনা দিয়ে দেবে। তাদের ডসিয়ার তৈরি করে দেওয়া হয়েছে প্রত্যেককেই। সেখানে পিওকেকে ভারতের বলে দেখানো হয়েছে। সেখানে সেনা অভিযান চালিয়ে কি কি পাকিস্তানের বেস এবং জঙ্গি ক্যাম্প ধ্বংস করেছে সেটা দেওয়া হয়েছে, এবং পাকিস্তান কিভাবে ভারতে দিনের পর দিন জঙ্গি পাঠাচ্ছে এবং তাদের সরাসরি মদতদাতা শুধুমাত্র টাকা পয়সা দিয়ে না, তাদের অস্ত্র দিয়ে, তাদের প্রশিক্ষণ দিয়ে, শুধুমাত্র জঙ্গি না, পাকিস্তানের সরকার, তাদের সেনা, তাদের গোয়েন্দা দপ্তর, তারা সবাই মিশেই ভারতের বিরুদ্ধে এই যুদ্ধটা করছে। আমরা যখন আজকে ধরুন এই 1 মাসে আমরা কি পেলাম, এখনো কি পেলাম না, তার সঙ্গে আরেকটা জিনিসও কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা তৃণমূল কংগ্রেসের কিন্তু এই 1 মাসে সম্পূর্ণভাবে বলতে পারেন অন্তত পেহেলগাঁও ইস্যুতে 180 ডিগ্রি ঘুরে যাওয়া। কেন বলছি? কারণ পেহেলগাঁওয়ের ঘটনার কিছুদিনের মধ্যেই তৃণমূল সাংসদরা আপনারা দেখবেন সরব হচ্ছিলেন যে ওখানে নিরাপত্তার গাফিলতি নিয়ে। এটা ঠিক, নিরাপত্তার গাফিলতি যদি না থাকে তাহলে এত বড় কাণ্ড হতে পারে না। নিরাপত্তার গাফিলতি ছিল বলেই 26/11 হয়েছিল, নিরাপত্তার গাফিলতি ছিল বলেই 9/11 হয়েছে। যে কোনো জায়গায় নিরাপত্তার গাফিলতি ছিল বলেই ইসরায়েলে অ্যাটাক করেছিল হামাস। নিরাপত্তার গাফিলতি তো থাকেই, এবং সেই নিরাপত্তার গাফিলতিতে কারা যুক্ত তার আমার মনে হয় সেটা তদন্ত করে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু যে তৃণমূল কংগ্রেস পেহেলগাঁওয়ের ঘটনার পর নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে, সেই তৃণমূল কংগ্রেস কিন্তু এখন আমরা এই যে ভিডিওটা করছি, তৃণমূল কংগ্রেস তখন কিন্তু শ্রীনগরে ওমর আবদুল্লার সঙ্গে 90 মিনিট মিটিং করার পর তারা পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে তারা দেখতে গেছে যে ওই পাকিস্তান থেকে যে মর্টার ছোড়া হয়েছে এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত পরিবার, আহতদের পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের সঙ্গে তারা কথা বলতে গেছে। রাজৌরিতেও যাবে এবং পুঞ্জেও যাবে। কিন্তু আশ্চর্যজনক, তৃণমূল কিন্তু শ্রীনগরের মাটিতে দাঁড়িয়েও নিরাপত্তা গাফিলতি নিয়ে একটা কথাও বলছে না। তৃণমূলের কি হইল? কোনো কথা কিন্তু উচ্চারণ করছে না। অথচ তৃণমূল যখন শ্রীনগরে ওমর আবদুল্লার সঙ্গে মিটিং করছেন, তখন বিজেপি কিন্তু মুর্শিদাবাদের ঘটনাকে পেহেলগাঁওয়ের সঙ্গে মিলিয়ে দিচ্ছে। বলছে ওখানকার হিন্দু নিধন আর মুর্শিদাবাদের হিন্দু নিধন একই। ওখানের হিন্দু নিধনের সঙ্গে মুর্শিদাবাদের হিন্দু নিধনকে এক সুরে আর কি বেঁধে তারা অল আউট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চড়াও হচ্ছে। কিন্তু তৃণমূল কিন্তু ওই যে কিল খেয়ে কিল হজম করা বলে, সেটাই এখনো পর্যন্ত করে আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি হলো তা বারবার বলছি, যে তৃণমূল কংগ্রেস এত ভোকাল, তাদের হঠাৎ করে কি হলো? তাহলে কি বাংলাদেশের পরিস্থিতি, তার সঙ্গে বর্ডার, সেটা এবং কেন্দ্রীয় সরকারের অল আউট সাপোর্ট এখানে দরকার। কারণ আমরা দেখলাম নর্থ বেঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বললেন যে শুধুমাত্র বিএসএফ এর ওপর নির্ভর করে পুলিশকে বললেন তোমরা থাকবে না, তোমরাও মনিটর করো, দেখো। কারণ আমরা জানি 7 সিস্টার্স এখন যারা আইএসআই বা বাংলাদেশের বিভিন্ন যারা জামাত বা জঙ্গি সংগঠন, তাদের অন্যতম নজরে কিন্তু এই 7 সিস্টার্স আছে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা আছে, এবং বিএসএফ এখন সীমান্ত যথেষ্ট কড়াকড়ি করছে। তাই আপনারা দেখবেন অন্তত যেখানে দেশের নিরাপত্তা বা এই জঙ্গি অবস্থান, সেই জায়গা থেকে, এবং বিএসএফ এর কাজ, যে তৃণমূল কংগ্রেস দুদিন আগেও বিএসএফকে অল আউট দোষারোপ করতো, তারা কিন্তু সেই জায়গা থেকে অনেক সরে এসেছে। এবং মুখ্যমন্ত্রীর গলাতে এই প্রথম বহুদিন পরে বিএসএফ তার কাজ করছে বলে বিএসএফ এর প্রশংসা শোনা গেল। জানা নেই এটা কতদিন তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে, কারণ সবই তো রাজনীতির অঙ্কে ঠিক হয়। এই রাজনীতির অঙ্কে যদি দেখা যায় তৃণমূল কংগ্রেস এই ধরে রাখাতে
তাদের ক্ষতি, তাহলে ধরে রাখবেন না, কিন্তু এর পেছনে যদি কেন্দ্রের অল আউট সাপোর্টের দরকার হয় তাহলে তারা ধরে রাখবে। আপনারা এই সঙ্গেই শুনুন যে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য মানস ভূঁইয়া যে গেলেন, উনি ঠিক কি বললেন এ বিষয়ে। বললাম যে কোনো ওখানে নিরাপত্তা গাফিলতি নিয়ে কোনো প্রশ্ন উনি তোলেননি। আমরা 5 জনের একটি প্রতিনিধি দল গতকাল শ্রীনগরে এসেছি। শ্রী ডেরেক ওব্রায়েন, মমতা বালা ঠাকুর, শ্রীমতী সাগরিকা ঘোষ এমপি এবং আমি নিজে ডাক্তার মানস ভূঁইয়া। আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাহেবের সঙ্গে প্রায় 90 মিনিট পরিস্থিতি নিয়ে পর্যালোচনা আলোচনা করেছি। এখানে পাকিস্তান থেকে যে গোলাগুলি হয়েছে, যে আক্রমণ হয়েছে সীমান্তের ওপার থেকে, তাতে পুঞ্চে এবং রাজৌরিতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, সব সম্প্রদায়ের মানুষ। খুবই গভীর বেদনার বিষয়। তাদের সহানুভূতি জানাতে, তাদের ভালোবাসা জানাতে এবং তাদের সংগ্রাম যেভাবে তারা রক্ষা পেয়েছেন, এবং 25 জন প্রায় নিহত হয়েছেন, একটি বাড়ির ভাই বোন তারাও নিহত হয়েছেন, সব সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন। আমরা আজকে পুঞ্চে যাব, আগামীকাল রাজৌরি যাব এবং জম্মু কাশ্মীরের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীর কাজ করার যে অধিকার, সেই বিষয়ে সবাইয়ের পর্যালোচনা করা উচিত এবং এই রাজ্যে সঠিকভাবে মানুষের কাছে সরকারের কাজকর্ম যেভাবে দরকার সেভাবেই করা উচিত। আমরা আমাদের সার্বিক সহানুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা তাদের নিবেদন করব। এই জন্যই আমরা এই প্রতিনিধি দল এখানে এসেছি। নমস্কার। শুনলেন আপনার এক কথায় যদি বলা যায় যে এই একটা মাস যারা এই নিহত পরিবার, তাদের তো ধরুন সর্বস্ব চলে গেছে, কেউ স্বামী হারিয়েছেন, কেউ ছেলে হারিয়েছেন, তারা তো কিন্তু তারা হয়তো একটা কথা ভেবে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন যে এইভাবে আগামী দিনে কোনো নিরীহ পর্যটকের উপর এই হত্যা করতে হলে বা নাশকতা চালাতে এলে পাকিস্তানকে দুবার ভাবতে হবে, না হলে পাকিস্তান কিন্তু বলা যেতে পারে মাটিতে গুড়িয়ে যাবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।